This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই এবং পুলিশের নিচু তলার একাংশ সম্পর্কে বক্তব্য এবং তারপর ইতিমধ্যেই পরপর রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে। শুভেন্দু অধিকারী বলেছেন চুনোপুটি ধরে কিন্তু কিছু হবে না, আর অপরদিকে ফিরহাদ হাকিম তিনি বলছেন নিরাপত্তার নিরিখে রাজ্য এবং কলকাতা সঠিক জায়গায় রয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। প্রশাসনের মতন চলবে, কোনো ইনসিকিউরিটি নেই। একটা ঘটনা ঘটেছে, ক্রিমিনাল ঘটনা ঘটেছে, ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। ক্যালকাটা ইজ এ সেফেস্ট সিটি, এটাই থাকবে। তার অ্যারেস্ট হবে আর বিচারে তার যা বিচারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। শান, কলকাতা সেফেস্ট সিটি, আইন অনুযায়ী যা হবার হবে এবং বিচার হবে। দেখুন, খুব স্পষ্টভাবে যদি আমরা একটা কথা বলতে চাই, মানুষ তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছেন এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝছেন। কাউন্সিলরের ওপর যদি আক্রমণ হয়, কাউন্সিলর মানে তিনি মানুষের কাউন্সিলর, তিনি শুধু তৃণমূলের কাউন্সিলর না, কাউন্সিলের ওপর যদি আক্রমণ হয় এবং তিনি যদি না পুলিশের ওপর আস্থা রাখতে পারেন, তাহলে এটা কিসের হিসেবে উনি সেফেস্ট সিটি বলছেন সেটা একমাত্র উত্তর আমাদের মেয়র সাহেবই দিতে পারবেন। আমি আপনাকে 2-3টে উদাহরণ দিচ্ছি। আমি একটু আগে দেখছিলাম যে আসলে তৃণমূল কংগ্রেসের দুটো পার্টি অফিস আছে, একটা হচ্ছে ওদের এমনি পার্টি অফিস আর আরেকটা হচ্ছে যেগুলো থানা। এই যে পাটুলি থানার আইসি তীর্থঙ্কর দে কিছুদিন আগে ফেসবুক পোস্ট করে দিল, একটা কথা ছিল কমরেড, তোরা দিনরাত যাই জাগিস না কেন শূন্য ছিলি আর শূন্য থাকবি। এটা একটা আইসির কথা, এটা কোনো তৃণমূলের জেলা সভাপতি বা লোকাল সভাপতির কথা না। অর্থাৎ একটা গোটা পুলিশ ফোর্সের একটা বড় অংশকে উনি তৃণমূলীকরণ করবার চেষ্টা করেছেন। এটা এলো 1 নাম্বার। 2 নাম্বার, এই যে আপনি বলছিলেন কড়া ধমক শওকত মোল্লাও খেয়েছিলেন। আজ থেকে কিছুদিন আগে শওকত মোল্লা কি বললেন, এই যে মা বোনেরা আপনারা দেখলেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা সিভিক পুলিশ হয়ে গেছে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হয়নি। অর্থাৎ পুলিশ ফোর্সটা একটা ছেলে খেলার বিষয়তে পরিণত হয়েছে। আপনি সিভিক ভলেন্টিয়ারকে সিভিক পুলিশ বলে দিচ্ছেন আর গোটা রাজ্যের মুখ পুড়ছে গিয়ে সুপ্রিম কোর্টে। আমি 3 নাম্বার কথা আমি আপনাকে বলছি, এই যে কুণাল বাবু এক্ষুনি বলছিলেন যে বিরোধীরা জ্ঞান পাপী, আসলে সবচাইতে বড় জ্ঞান পাপী কুণাল ঘোষ নিজে। আমি রাজীব কুমারের উদাহরণ আমি আপনাকে দিচ্ছিলাম এবং যেহেতু কেন এই কনটেক্সটে বলছি তার কারণ আজকে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতি পুলিশ যেখানেই কোনো নেক্সাস থাকবে আমরা কড়া ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, গতকাল উনি বলেছেন। আচ্ছা, আপনি বলুন তো, রাজীব কুমারের বিরুদ্ধে যখন কুণাল ঘোষ একের পর এক অভিযোগ করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা গ্রহণ করেছেন? রাজীব কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণ করেননি, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে সেই সময়তে কুণাল ঘোষকে গ্রেপ্তার করিয়েছিলেন। একের পর এক উদাহরণ আমরা আপনাদেরকে বলে যেতে পারি রাজ্যের মানুষকে। দেখুন, কথা খুব পরিষ্কার, শুধু একটা লাইনে একটা কথা বলছি, তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণে কে রাজ্যের পুলিশ মন্ত্রী হবে আর কে পুলিশ মন্ত্রী হবে না সেটা বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে এটাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আজকে মুখ ফসকে বলে ফেলেছেন নিচু তলার পুলিশ কর্মীদের ওপরে যিনি গ্রাজ দেখিয়েছেন। একটা বিষয় পরিষ্কার, পুলিশ রাজ্য প্রশাসনের কথা হয়তো কোথাও গিয়ে শুনছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন দিস ইজ নট এ গুড সাইন ফর হার, যাওয়ার সময় হয়তো এলো বলে। তোমার বক্তব্য একাংশ শব্দটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ছিল। সেই জায়গাটা নিয়ে আমি প্রত্যেকের কাছে আসার চেষ্টা করব যে প্রশ্নটা নিয়ে, অর্থাৎ প্রশাসনের শীর্ষ স্তর থেকে এই বার্তা দেওয়া সাধারণ মানুষের নিরিখে কতটা তাৎপর্য। কিন্তু তার আগে নজরুলবাবুর কাছে আসবো। নজরুলবাবু, আজকে ইতিমধ্যেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ডিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সূত্র মারফত, যা আমরা জানতে পারছি, যার মধ্যে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে কথাগুলো হয়েছে, দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কয়লা বালি গরু পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতেই হবে, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। সূত্র মারফত জানা যাচ্ছে তার বক্তব্য এখনো পর্যন্ত সামনে এসেছে, আদৌ এমনটা নয়। কিন্তু এই বার্তা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া ধমক এবং তারপর এই পরিস্থিতি কেন? এটা তো নতুন কিছু নয়। পার্ক স্ট্রিটে যখন ধর্ষণ কাণ্ড হয়, পুলিশ মন্ত্রী প্রথমে বলে দেন যে এটা সাজানো ঘটনা, তারপর পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বলে দেন এটা সাজানো ঘটনা। পরবর্তীকালে অবশ্য একজন আমাদের মহিলা আইপিএস অফিসার সেটাকে প্রমাণ করেছিলেন যে সাজানো ঘটনা নয়, তার জন্য তিনি পুরস্কার পাননি, তাকে তিরস্কৃত হতে হয়েছে। আপনি বলছেন যে রাজীব কুমার মিটিং করেছে,
আপনার বোধহয় মনে আছে যে কেন্দ্রীয় এজেন্সি যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করার জন্যে তার বাড়িতে বা তার অফিসে যাচ্ছিলেন, আমি মমতা ব্যানার্জির ধর্নার কথা বাদ দিলেও একজন সার্ভিং আইপিএস অফিসার নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তিনি কোথায় আছেন কেউ বলতে পারছিলেন তা, এবং সেটা সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না ছিল তাহলে কেন্দ্রীয় এজেন্সি কেন তার বাড়িতে এবং অফিসে হানা দিচ্ছিলেন তাকে ধরার জন্যে? আর তারপরে কি এমন হলো যে আমরা জানি না যে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেসটা তদন্ত করে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সেটাও তো বলুন। অর্থাৎ যিনি মিটিং করছেন তার জামা তো পুরোপুরি কালো, তো তার মিটিং শুনে তো জুনিয়র অফিসাররা হাসাহাসি করবেন। আমি যেটা বলতে চাইছি যে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী দুর্নীতিপরায়ণ লোকদের উচ্চ পদে রাখছেন, তাদের দিয়ে কখনো পুলিশকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। পৌরসভার ভোটে ঝালদা পৌরসভার ফল আপনারা জানেন। তারপরে তপন কান্দু নিহত হয়েছিলেন, তার স্ত্রীও কিছুদিন আগে নিহত হয়েছেন। তার আগে ঝালদা থানার ভারপ্রাপ্ত অফিসার তপন কান্দুকে কি একথা বলছিলেন না যে আপনি যদি শাসক দলে আসেন তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, কিন্তু ভাইস চেয়ারম্যান করা যাবে? এই কথা কি কোনো পুলিশ অফিসারের পক্ষে বলা সম্ভব? তো তিনি পার্টির লিডারের মতো কথা বলছিলেন। এটা তো মুখ্যমন্ত্রীও জানেন, সেখানকার এসপিও জানেন, ডিজি জানেন, রেঞ্জ ডিআইজি জানেন, জোনাল আইজি জানেন। তাহলে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নজরুলবাবু প্লিজ সঙ্গে থাকুন। ভাস্করবাবু, দেখুন, উনি বললেন, নজরুলবাবু একজন অফিসার ছিলেন, দক্ষ অফিসার ছিলেন, তিনি হঠাৎ করে বললেন যে অভিযুক্ত অনেক পুলিশদের যাদের উঁচু তলায় উনি বসিয়েছেন। আমি এই লিস্টটা জানতে চাই, কোন কোন পুলিশ অফিসার যাদের ক্যাপাসিটি নেই, যাদের যোগ্যতা নেই, তারা উঁচু পদে বসেছেন, এটা এই লিস্টটা আমি পেতে চাইব ওনার কাছে। এক, দুই হচ্ছে এই বিরোধী রাজনীতির সুবিধা হচ্ছে পুলিশ সম্পর্কে, প্রশাসন সম্পর্কে সমালোচনা করা। রাজীব কুমার যদি দোষী হন তাহলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সিবিআই বা অন্য কোনো সংস্থার ব্যবস্থা নেওয়াতে তারা কেন করলো না? তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? আমি বলতে চাইছি যে প্রশাসন চলার ক্ষেত্রে পুলিশের একটা, আপনি বলছেন হাসবে, ডিজির বক্তব্যের জন্য নিচুতলার পুলিশ হাসবে, এই ধরনের মন্তব্য আমি আপনার কাছে কোনোদিনও আশা করিনি। আপনি যখন পুলিশ দপ্তরে ছিলেন, রাজীব কুমার একজন দক্ষ অফিসার, নিজেকে প্রমাণ করেছেন, প্রমাণিত। আপনি বলছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ হয়নি, তার কথা শুনে নিচুতলার পুলিশ কর্মীরা হাসবেন, এই ধরনের কথা না বললেই ভালো। দুই, সবসময় আপনি যে সময় কাজ করেছেন আপনার অধীনস্থ হয়তো অনেক পুলিশ কর্মচারী অসৎ ছিলেন, ঠিকভাবে কাজ করতেন না, আপনারাও তারা ডিপার্টমেন্টাল থেকে আপনারা ব্যবস্থা নেন। সেই ব্যবস্থা, যেটাকে আমি নিরন্তর প্রক্রিয়া বলছি, এটা তো এখনো চলছে। বরং মুখ্যমন্ত্রী আরো সচেতন করছে যে কোন রকম ভাবে জিরো টলারেন্স দেখাচ্ছে, সেখানে জিরো টলারেন্স দেখাচ্ছেন, সেটা তো প্রশংসনীয়। তাহলে এই প্রশংসার বিষয়টাকে আপনি সমালোচনার জায়গায় নিয়ে যাচ্ছেন নজরুলবাবু। নজরুলবাবু জাস্ট একটুখানি একটা উত্তর নিয়ে নিই। অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে ভাস্করদা বলেছেন নজরুলবাবুকে। প্রশংসনীয় বিষয় কেন প্রশংসা করছেন না, কেন সমালোচনা করছেন নজরুলবাবু? খুব সংক্ষেপে, কার্যত এক লাইনে শুনবো উত্তর। কে আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন প্লিজ। আচ্ছা দেখুন, রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগ সেটা আপনারা সকলে জানেন। না, ভাস্করবাবুর বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশংসা কেন করছেন না? মুখ্যমন্ত্রী যা করছেন সেটা প্রশংসার যোগ্য নয়। যা করছেন তো অনেক বড় কথা বলছেন। পুলিশকে যদি নির্দেশ দিয়ে থাকে, জিরো টলারেন্স দেখিয়ে থাকে, সেটা প্রশংসনীয়। আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন। যে পুলিশ একটা খুব রেজিমেন্টেড ফোর্স, অবশ্যই আপনাকে যদি বলতে হয় পুলিশের একাংশ, তাহলে আপনাকে বলতে হবে কোন থানার কোন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর বা কনস্টেবল, অথবা কোন ব্যাটালিয়নের, কোন কোম্পানির, কোন প্ল্যাটুনের, কোন সেকশনের কোন অফিসার, এবং সেটা
তৎক্ষণাৎ বের করা যায়, তাহলে আপনাকে একাংশ বলতে হচ্ছে কেন? আর যদি আপনি জানেন এরা খারাপ কাজ করছে, তাহলে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি যে একটা কথা বললেন যে তিনি বলেছেন বলে আপনারা দেখাচ্ছেন, হ্যাঁ, টিভিতে যাতে আলোচনা হয়, খবরের কাগজেতে লেখা হয়, তার জন্য যিনি বলেছেন। আরজি কর কাণ্ডে আপনারা বিনীত গোয়েলের সম্পর্কে বিস্তারিত পড়েছেন। কামদুনি কেসে উনি কী করেছিলেন আপনারা জানেন। তারপরে উনি তো গিয়ে আরজি করে নিজে বলেছিলেন যে যা হয়েছে তা আমার কমান্ডে হয়েছে। তাহলে তার কমান্ডে থাকা টালা থানার ওসি যখন অ্যারেস্ট হলেন, তখন তিনি এটা বলছেন না কেন উনি আমার কমান্ডে কাজ করেছেন, তবে আমাকে অ্যারেস্ট করো। নজরুলবাবু, আমরা বিস্তারিত ব্যাখ্যা যাবে, একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নিই। প্রীতম। না, আজকে দেখুন এই আরজিকর কাণ্ডে যেটা নজরুলবাবু মেনশন করছিলেন, আরজিকর কাণ্ডে পুলিশের নগ্ন রূপটা একদম সামনে চলে এসছে। আজকে আমরা দেখেছি খালি একটু যোগ করবো ভাস্করদার কথা, কেন প্রশংসাই বা করা হচ্ছে না ভাস্করদার কথার প্রসঙ্গে। প্রীতম। না, তুমি দেখো আজকে আমরা দেখেছি ইন্দিরা মুখার্জি যখন দাগিয়ে দিচ্ছিলেন একটার পর একটা, এবং একটার পর একটা মিথ্যে সামনে চলে এসেছিল, অভয়ার মা বাবা সেটা স্বীকার করেছে এবং বলেছে পুলিশের টাকা দেওয়ার থেকে শুরু করে পুলিশকে, মানে পুলিশ ঘুষ দিতে গেছিল ওনার অভয়ের মা বাবাকে, প্লাস ওই মিথ্যে বলেছিল একজনকে ওই আপনার ডেটা এন্ট্রি অপারেটর একজনকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে দিয়েছিল, সেটা পুলিশের কিন্তু কড়া অবস্থান ওনাকে মিডিয়ার সামনে লাইভে নিতে হবে, তার কারণে নাটক করতে হবে, মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে আমি ঠিক আর সবাই ভুল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।